শেখ হাসিনার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি। চিন্তা করছে আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। প্রতি বিপ্লবের পরিণতি ভালো হবে না, আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর মির্জা ফখরুল বললেন, বর্তমান সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় পলকসহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে বিচার হবে, জানালেন উপদেষ্টা। বিনিয়োগ হারানো স্টার্টআপগুলো পুনরায় চালুর চেষ্টা। বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তার পদত্যাগ। কেন্দ্রীয় ব্যাংকের অনিয়মেই মেরুদণ্ড ভেঙেছে ব্যাংক খাতের, ধসিয়ে দিয়েছে অর্থনীতি, অভিযোগ সিপিডির। এবং 8 দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টাকারীদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা। তবে এবারের জমায়েত আন্দোলনে সহযোদ্ধাদের হত্যার বিচার দাবিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়করা। ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার দাবি জানান তারা। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে প্রতি বিপ্লবের অপচেষ্টা করলে তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাষ্ট্র সংস্কারের 7 দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে দলকে নষ্ট না করে পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলা বা প্রতিবিম্ব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া 7 দিনের মধ্যে থানায় অবৈধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলন ঘিরে হওয়া সহিংসতায় হতাহতের শিকার হন আধা সামরিক বাহিনী আনসার ব্যাটালিয়নের সদস্যরাও। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে গিয়ে আনসার সদস্যদের খোঁজ নেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন তোলেন বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র যাওয়ার বিষয়টি নিয়ে। 7 দিনের মধ্যে এসব অস্ত্র জমা না দিলে কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উপদেষ্টার কণ্ঠে। নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না। নিজেরা না দেন, কারোর মাধ্যমে দেন, না হলে
আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। অনুরোধ করছি, প্ররোচনায় আসেন না। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কি অ্যাকশন নেব সেটা বলে দিলাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চক্রান্ত চলছে বলে দাবি তার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় আসেন বিএনপির প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রায় সব স্থায়ী কমিটির সদস্যরাই উপস্থিত হন যমুনায়। সোমবার বিকেল 4:45 থেকে 4:05 পর্যন্ত চলে বৈঠক। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন আওয়ামী লীগ প্রধান এখনও দেশের বাইরে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার ও ছাত্র জনতার আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত চলছে বলেও দাবি বিএনপি মহাসচিবের। সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ছোটখাটো বিষয় নয়, রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সামনে নিয়ে কাজ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলী খুব দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ওনারা নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস আছে এবং তারা নিবেনও। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 11 সদস্যের দলটির নেতৃত্ব দেন আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন জামায়াতকে জড়িয়ে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। দল নিষিদ্ধ ও তা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন জামায়াতে আমির। কেউ আমাদেরকে নিষিদ্ধ করে দিলই বলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এটা আমরা মনে করি না। কারণ শেষের দিকে সরকার এমন অনেক ভুল কাজ করেছে যেটার মাসুল হয়তো এই দেশবাসীকে দিতে হবে, সরকারকে তো দিতেই হবে, এটার বুঝাই দেশবাসীকেও টানতে হবে। পরে গণ অধিকার পরিষদ সহ কয়েকটি রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবনে বৈঠক করেছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশের পরিস্থিতি বাইরের কারোর নিয়ন্ত্রণে নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশের জন্যই কাজ করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেলে চলমান পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের ব্রিফিং শেষে গণমাধ্যমে তিনি কথা বলেন। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই। দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করবো। তার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের 2 ডেপুটি গভর্নর সহ 4 কর্মকর্তা। তাদের মধ্যে আছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং খুরশিদ আলম। এছাড়া পদত্যাগ করেছেন পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের এবং বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। সকালে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নেন রেলের দুর্নীতি নিয়ে আন্দোলন করে আলোচিত মহিউদ্দিন রনি। এ সময় ব্যাংক খাত ধ্বংসে জড়িতদের পদত্যাগ সহ বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। ইন্টারনেট সেবা বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক সহ যাদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিলবে
তাদেরই বিচার করার ঘোষণা দিয়েছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ সংক্রান্ত প্রতিবেদন আজই জমা দেবে তদন্ত কমিটি। এ সময় বিনিয়োগ হারানো 10 মিনিট স্কুল সহ ছাত্র আন্দোলনে সংহতি জানানো স্টার্টআপগুলোতে পুনরায় বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। ছাত্র আন্দোলনের সময় গত মাসে হঠাৎ করেই মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন সরকার। 5 দিন পর ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকে 11 দিন। আন্দোলনের তীব্রতার মুখে এরপর আরও 2 দফায় সীমিত হয় ইন্টারনেট পরিষেবা। অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই ইন্টারনেট শাটডাউনের কারণ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম। সোমবার আগারগাঁওয়ে আইসিটি দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষেও জানালেন, এর সঙ্গে জড়িত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ বাকিদেরও বিচারের আওতায় আনা হবে। 24 ঘন্টা সময় দিয়েছি। এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। এদিকে ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারায় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুল। উপদেষ্টা জানালেন, বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টিও পুনর্বিবেচনা করা হচ্ছে। স্টার্টআপ যারা আন্দোলনের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছে, তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময়টিতে এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল ওই সময় যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা এই বিষয়টি নিন্দা জানিয়েছি এবং দ্রুত সময়ের মধ্যেই তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সাথে পুনরায় সরকারের যে একত্রে কাজ করার যে প্রক্রিয়া ছিল সেটি চালু করা হবে। এ সময় সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। আইসিটি বিভাগের প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হলে জিরো টলারেন্স নীতিমালার ঘোষণাও তার। এই সকল দুর্নীতি এবং লুটপাট এটা অবশ্যই তদন্ত করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আপিল বিভাগে 4 বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বললেন, আগের বছরগুলোতে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে সেটির প্রতি সম্মান রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেশের 25তম প্রধান বিচারপতি। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি। এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি। জনাকীর্ণ আদালতে বসেই কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার। গত 15 বছরের গুম খুন বিচারের নামে অবিচারের কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন, ন্যায় বিচারের প্রত্যাশায় প্রধান বিচারপতির দিকে তাকিয়ে সবাই। বিগত 1 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অভিশাপের ফসল হলো আজকের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বাংলাদেশ। তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। এরপর সুপ্রিম কোর্ট বারের সভাপতিও সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগের দাবি করেন প্রধান বিচারপতির কাছে। বিচার বিভাগের সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। পরে এক আবেগঘন বক্তব্য দেন প্রধান বিচারপতি। বলেন, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে চান তিনি। প্রধান বিচারপতি বলেন, বিগত দিনে অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সংবাদ সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, আইনি প্রক্রিয়াতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার করতে হবে। খায়রুল হক সাহেবের যে বিচার, তার অপকর্মের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচার কাজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন, গত কয়েকদিন চোর ডাকাতের ভয়ে কাটাতে হয়েছে নির্ঘুম রাত। এখন পুলিশ কাজে ফেরায় বাড়বে নিরাপত্তা। এদিকে থানার পাশাপাশি সড়কেও ফিরেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
ভেতরে চলছে সীমিত পরিসরে থানার কার্যক্রম, আর বাহিরে পাহারায় সেনাবাহিনী ও বিজিবি। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির থানাগুলোয় এভাবেই চলে কার্যক্রম। দীর্ঘদিন পর চালু হওয়া থানায় নানা অভিযোগ নিয়ে আসেন সাধারণ মানুষ। ডিএমপিতে বেশিরভাগ থানা চালু হলেও সাদা পোশাকে নিয়মিত জনবল নিয়ে চলছে সাধারণ ডায়েরির কার্যক্রম। শিক্ষার্থীরা জানাচ্ছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থানা পুলিশের পাশে থাকবেন। আতঙ্কিত আছে যেহেতু তারা বলছে তাদেরকে আমরা হেল্প করতাম, পাশাপাশি 2-3 থাকতাম। থানা কি খুলছে নাকি আমরা জানি সবকিছু ভেঙে ফেলছে, তো বলছে যে না সবকিছু খোলা আছে, আপনি যান, আপনি সেবা পাবেন। তো এই কারণে আমরা আসছি আজকে। মানুষের জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন, থানা সবসময় চালু দরকার। নাগরিকদের আশা, থানার কার্যক্রম শুরু হওয়ায় রাত জেগে চোর ডাকাত পাহারা দিতে হবে না। ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আপনার আমরা রাত্রে ঘুমাইতে পারিনি। আর এখন যদি পুলিশ মোতায়েন করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে আগের তুলনায়। আর প্রশাসন তো খুবই দরকার, প্রয়োজন মানুষের। পুরোদমে পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় রসদের অভাব দূর করার উপর জোর দিয়েছেন কর্মকর্তারা। মূল পুলিশিংয়ের যে কাজগুলো সেগুলো শুরু হচ্ছে, আর আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো ওয়াকিফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। সোমবার থানার পাশাপাশি সড়কও দেখা যায় ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, ট্রাফিক পুলিশকে রাজপথে দেখা গেছে একসাথে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি দূর করতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএপিএমইএস সহ রপ্তানিমুখী 29টি খাতের শিল্প উদ্যোক্তারা। একই সঙ্গে তারা এনবিআর এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবি করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের লক্ষ্য কতটা সঠিক তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে তা জানাতে শ্বেতপত্র প্রকাশের দাবিও তাদের। আপনারা সবাই কি এনবিআর যাবেন? তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা ওখান থেকে বের হব না। রপ্তানিমুখী 29টি ব্যবসায়িক সংগঠনের নেতাদের মত বিনিময় সভা জুড়ে গুরুত্ব পায় সরকারের বিভিন্ন স্তরের দুর্নীতি। উঠে কাস্টমস সহ এনবিআরকে ঢেলে সাজানোর দাবি। এনবিআর নিয়ে কথা হয়েছে, এনবিআরকে ঢেলে সাজাতে হবে এবং এনবিআরে বিজনেস স্পেশালিস্ট বসাতে হবে। যে সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সোচ্চার হব। দুর্নীতিমুক্ত হয়ে কর্মসংস্থানের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন কতটা সঠিক পথে এগুচ্ছে তা জানানোর জন্য শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানান রপ্তানিকারকরা। মাস্তানি টাস্তানি কেন হচ্ছে? কর্মসংস্থান নাই। এটা তো গভর্নমেন্টের নিজের ইন্টারেস্টে তাদেরকে কর্মসংস্থানের জন্য আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে কোয়েশ্চেন যেটা আছে, এটা আমার মনে হয় ঐক্যবদ্ধ করে একটা হোয়াইট পেপার পাবলিশ করা উচিত, কারণ আমাদের যে ডাটাগুলো ছিল এগুলো আমরা দেখেছি যে ভুল ছিল। সোমবার রাজধানীর একটি হোটেলে আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএপিএমইএ আয়োজিত এই মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আউয়াল মিন্টু বলেন, অর্থনীতির স্বার্থে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির হাতে দেশের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। বিনা জনপ্রতিনিধিত্ব নিয়ে কোন সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনার দেশে আরেকটা সন্ত্রাসী রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছে। নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে, তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখবো। এ সময় শ্রমিক কর্মচারীদের বেতন ও শিল্প সুরক্ষায় অন্তত 2 মাসের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জিএসপি প্লাস সুবিধা যদি আমরা নিতে পারি তাহলে এই সেক্টর আমাদের ঘুরে দাঁড়াবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খুচরা ও পাইকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। সতর্ক থাকার পাশাপাশি জরিমানা করা হচ্ছে। দুপুরে বরিশাল শহরের পেঁয়াজপট্টি ও বাজার রোড এলাকায় অভিযান চালানো হয়। আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক আছে কিনা তা যাচাই করেন শিক্ষার্থীরা। অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার কর্মকর্তা। এদিকে রাজশাহী নগরীর সাগরপাড়া বাজার এলাকায় অসঙ্গতি পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোররাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহিদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন স্থানীয় যুবক আব্দুল্লাহ। বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহ নিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে বিএসএফ। বিষয়টির সত্যতা নিশ্চিত করে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এ ঘটনায় দেশটিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছিলেন হাজারো চিকিৎসক। এতে বিপাকে পড়েন হাজার হাজার রোগী। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে বলেছে, ঠিক আছে, আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। মৌখিক কথা এবং অ্যাডিকুয়েট মেল এবং ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করা, সেটাও এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।